আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু করে দিয়েছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণা এবং অত্যন্ত দয়ালু। গত শনিবারে আমি কুয়াকাটা ট্যুরে গিয়েছিলাম। আমার বন্ধু রবিউল ইসলাম, উনি মুফতি হাবিবুর রহমান মেজবাহ হুজুরের একটি ব্যবসায়িক প্রজেক্ট আছে 313 প্রপার্টিজ লিভাস কর্পোরেশন। ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানে ওনারা ইনভেস্টর হিসেবে টাকা জমা দিয়েছেন। এই জন্য ওনাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে সবাইকে, যারা ইনভেস্টর ছিল তাদেরকে সবাইকে নিয়ে একটি আনন্দ মেলা এবং মিলন মেলা এবং ট্যুরের ব্যবস্থা করা হয়েছে। তো যেহেতু আমি এই ইনভেস্টর না, কিন্তু এখানে একটা অপশান ছিল যে কেউ যদি কোনো ইনভেস্টর যদি সে কোনো গেস্ট নিতে চায় নিতে পারবে। সেই হিসাবে তো আমার বন্ধু রবিউল ইসলাম উনি আমাকে বলেছিল চলেন আপনি আসেন, আমরা ঘুরে আসি। তো আমি গেলাম। তো শুরু থেকে এবং শেষ পর্যন্ত আমি পুরোটাই একটা ব্লগ আকারে আপনাদের সামনে প্রকাশ করব। তো শুরু করা যাক প্রথম থেকে। প্রথমে আমি বাসা থেকে বের হলাম, ব্যাগটা গোছাইয়া আমি ওভারে কল করেছি মোটরসাইকেলের জন্য। আমার অলরেডি মোটরসাইকেল চলে এসেছে। এই মোটরসাইকেলটা করে আমি যাব। আমার প্রথম গন্তব্য হচ্ছে দোলাইপাড়, যাত্রাবাড়ি দোলাইপাড়। ওখানে বাস দাঁড়িয়ে আছে। তো আমরা রওনা দিয়েছি মোটরসাইকেলে করে যাত্রাবাড়ি দোলাইপাড়ের উদ্দেশ্যে। কিছুক্ষণ পর চলে এসেছি দোলাইপাড়ে। 10টা 20 মিনিটের সময় আমি চলে এসেছি। ইতিমধ্যে দেখি এখানে অনেক মানুষ আগে এসে হাজির। অনেক হুজুররা আছে, অনেক আলিম ওলামারা আছে, অনেক সবাই পাসের জন্য অপেক্ষা করতেছিল। আমি এসে দেখি এখানে আমার বন্ধু রবিউল ইসলাম নিয়ে আমার 10 মিনিট আগে চলে এসেছে। ভাই 4 নাম্বার কোথায়? 4 নাম্বার সবাই গাড়ির জন্য অপেক্ষা করতেছে, অনেকে এসেছে। এই আমি যার সাথে যাবো রবিউল ভাই, উনি চলে এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা ভাই, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। এটা কি দ্বিতীয়বার নাকি প্রথম বাজাইতেছেন? তৃতীয়বার। আগে দুইবার যাওয়া হয়েছে? হ্যাঁ। সাথে কে? আমার ছেলে। সালাম। নাম কি তোমার? কোথায় যাইতেছ? কোথায় যাইতেছ? কোকিটা। কেন? আমি যাইতেছি। আমি তো বাসা থেকে কোনোদিন যাই নাই ওখানে, এই জন্য আমি এখানে দাঁড়িয়েছি। আর বাসটা যাইতেছে না। চলে আসবে। কিছুক্ষণ দাঁড়ায় পাওয়ার পর আমাদের বাস চলে এসেছে। আমাদের 4 নম্বর বাস, যেহেতু 5টা বাস যাচ্ছে, যা যা সিট আলাদাভাবে প্ল্যান করা আছে, বা যে বাসটাতে যাবো এটা হচ্ছে 4 নম্বর বাস। আর এটা অনেক ভিআইপি বাস। এটা ঢাকা টু কলকাতা যাত্রী বহন করে লিটন ট্রাভেলস। ঢাকা কলকাতা ঢাকা যাত্রী পরিবহন করে। তো সবাই উঠতেছিল, যে যার মতো করে যে যার সিটে বসার জন্য উঠতেছিল। আমরা বাস উঠে গেলাম। বাসের ভিতরে গিয়ে দেখে বাসটা আসলে অনেক সুন্দর, সিটগুলো অনেক সুন্দর, অনেক আধুনিক একটা বাস। তো সিট খুঁজে আমাদের সিট নাম্বার ছিল E34। আমরা E34-এ বসে গেলাম এবং ব্যাগগুলা উপরে রাখার সুন্দর জায়গা আছে, ব্যাগগুলো রেখে আমরা রওনা দিলাম। আমাদের বাস চলতেছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে। তো আমি একটু সামনে গিয়ে বসলাম, যেহেতু আমি প্রথমবার মতো যাচ্ছি। পদ্মা সেতু দেখার ইচ্ছে ছিল। আমি দেখলাম যে ম্যাপে দেখলাম খুব পদ্মা সেতু খুব কাছাকাছি। তো প্রায় পদ্মা সেতুর কাছে চলে এসেছি আমরা। সামনে পদ্মা সেতুর টোল প্লাজা, এখান থেকে টোল দিয়ে তারপরে পদ্মা সেতুর সংযোগ সড়ক ধরে আমাদেরকে এগোতে হবে মূল পদ্মা সেতুর উপরে। আমরা যে বাসে গেছি, এই বাসের টোল নেওয়া হয়েছে 2000 টাকা। হয়তো বিভিন্ন প্রকারভেদে কম বেশি হয়। বাসে বা বড় লরিতে 2000 টাকা টোল নেওয়া হয়। এই ছোট যে গাড়িগুলো ওগুলো তার কম। তো টোল দিয়ে আমরা পদ্মা সেতুর উপর দিয়ে যাওয়ার জন্য সামনে আমাদের বাস এগিয়ে যাচ্ছিল। আশপাশে যে সড়ক বাতি বা সড়কের যে পরিবেশ আমার কাছে খুবই ভালো মনে হচ্ছিল। খুবই ভালো উন্নয়ন এখান দিয়ে করা হয়েছিল। যদিও বাংলাদেশে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, এই পরিমাণে যদি উন্নয়ন হইতো তাহলে আর অনেক উন্নয়ন করা যেত। তো পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছিলাম, কিন্তু যেহেতু রাতের বেলা যাচ্ছিলাম, পদ্মা সেতু দিয়ে যাচ্ছিলাম নাকি এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছিলাম আসলে বোঝা যাচ্ছিল না। কারণ আশপাশে যেই সাগর দেখা যাচ্ছিল না, অন্ধকারই দেখা যাচ্ছিল। তো মনে হচ্ছে যে আমরা এই এক্সপ্রেসওয়ে দিয়ে যেভাবে আসছিলাম এখানে একই রকম।
তো তারপরেও একটু দেখার চেষ্টা করলাম, এটা আলাদা অনুভূতি ছিল। যদি দিনে যাইতাম হয়তো দিনে সাগরটা দেখা যেত, সাগরটা দেখা গেলে জিনিসটা আরো ক্লিয়ার ভাবে বোঝা যেত। তা আমাদের উদ্দেশ্য ছিল ফরিদপুর যে ভাঙ্গা যে সড়কটা আছে ওটা ওটা পর্যন্ত আমি ভাবছিলাম যে সামনে থেকে ওই ভিডিওগুলো আমি শ্যুট করবে দেখাবো। তো যেতে যেতে আমি এখান দিয়ে চলে এসেছি। আমরা অনেক কিছু ফরিদপুর ভাঙ্গার যে মোড়টা আছে এটা অনেক পুরো সুন্দর একটা জায়গা। ওখানে বাম দিকে হচ্ছে বরিশাল। তারপর আমরা চলে এসেছি হোটেলে। এখানে হোটেলে 10-20 মিনিট যাত্রা বিরতি। হোটেল জমজম। ঠান্ডা রে। ঠান্ডা লাগতেছে ভাই? ও জমজমে ঢুকছে বঙ্গবন্ধুর এলাকা না, এটা বহুদূর। এই যে গোপাল এটা বহুদূর। 20 মিনিট। এই যে গোপালগঞ্জ। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। মানে একটু বেশি ছাড়ছে না, দেরি করে ছাড়ছে না গাড়িটা? একটু দেরি হয়ে গেছে, সমস্যা নেই, এটা মেনে যাবে। আমাদের জন্য দেরি হয়েছে, আমাদের 10টা দুই সাথী ভাই দেরি করে আসছে, এই জন্য আমাদের গাড়ি ছাড়তে 10টা 20 মিনিট আমরা আসছি হিসেবে। তো আপনি 11টা দিনে গাড়িটা ছাড়লে ভালো হইতো। সেই গাড়ি ছাড়ছে কোথায়? 12টা দিকে ছাড়ছে। 12টা 20 এর দিকে গাড়িটা আমাদের ছাড়ছে। দুই সাথী আসছে 12টার দিকে, তারা ফিনিশ থেকে আসছে, তো তার দেরি হয়েছে, এই জন্য সাথে দেরি হয়েছে। মানে আর কতক্ষণ লাগতে পারে আনুমানিক? 3.5 ঘন্টা। প্রথমে তো বরিশাল যাবে নাকি? হ্যাঁ, বরিশাল। বরিশাল, তারপর ওইখান থেকে পটুয়াখালীর দিকে রওনা পটুয়াখালী, তারপরে কুয়াকাটা। তো চলেন আমরা ভিতর থেকে যাই। এটা হচ্ছে হোটেল। পরিবেশ আছে ভালোই, খারাপ না। এখানে কিছু চার দোকান আছে, যদিও প্রাইস অনেক বেশি। শীত আজকে তুলনামূলক একটু কমে পড়তেছে। হোটেল থেকে গাড়ি ছাড়ার পরে একবারে আমরা চলে এসেছি জায়গাতে, কুয়াকাটা। এখানে প্রায় সকাল সকাল হয়ে গেছে, তখন 6টা 6:30 বাজে আমরা গাড়ি থেকে নামলাম। অনেক ভাইরা নামতেছিল, অনেকে ফ্যামিলি নিয়ে এসেছিল, সবাই নামতেছিল। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে প্রথমে নিয়ে যাওয়া হবে আমাদের হুজুরে যে এক মাদ্রাসা আছে, ওই মাদ্রাসাতে প্রথমে যেতে হবে। তো সবাই তাড়াহুড়ো করে নামতেছিল, যেহেতু ফজরের নামাজের সময় শেষ হয়ে যাচ্ছিল, আমরা নেমে গেছি। ফজর নামাজ পরে আমি শেষ করে এসেছি, আপনাদেরকে মাদ্রাসাটা দেখাবো। এইটা হচ্ছে হুজুরের মাদ্রাসার সামনের গলি। এই হচ্ছে হুজুরের মাদ্রাসা, যেটা দেখতে পাচ্ছেন। এই বিল্ডিংটাই হচ্ছে হুজুরের মাদ্রাসা। আমরা ভিতর দিকে নিয়ে যাই, দেখাচ্ছি। জামিয়া মহিউস সুন্নাহ আলিপুর, আলিপুর বাজার, কুয়াকাটা, পটুয়াখালী। এটা প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি হাবিবুর রহমান মিজবা। তো আমরা ভিতর দিয়ে যাচ্ছিলাম, ভিতরের পরিবেশটা দেখাচ্ছি। এখানে ভাতের বাম পাশে লেখা আছে মহিউস সুন্নাহ কমপ্লেক্স, আলিপুর স্কুল অ্যান্ড মাদ্রাসা। বালক বালিকা শাখা আছে এখানে, আবাসিক অনাবাসিক দুটাই আছে। এখানে ফাঁসি হুজুরের খানকা শরীফ, হুজুর এখানে বসে বিভিন্ন অফিস, বলতে গেলে হুজুর এটাই অফিস। এখানে সব কিছুর হিসাব কিতাব করে। আমরা উপরের দিকে উঠতেছিলাম, পরে সিঁড়ি বেয়ে উপর দিকে উঠতেছি। দেয়ালে ক্যালিওগ্রাফিগুলো আসলে অনেক সুন্দর, অনেক সুন্দরভাবে মাদ্রাসার স্টুডেন্টরা আঁকছে, ভালোই লাগতেছিল। এখানে যারা খেলাধুলা দিবে তাদের নামগুলো নেওয়া হচ্ছিল। অনেকগুলো খেলার ইভেন্ট রয়েছে, তো যে খেলা খেলতে চাচ্ছে সেই নামগুলো এখানে এন্ট্রি করা হচ্ছিল। একজনে 2টা খেলার বেশি নাম দিতে পারছিল না, আমি একটা খেলার নাম দিয়েছি, সেটা হচ্ছে হাঁড়ি ভাঙ্গা। তারপরে আমরা এখানে খাওয়ার ব্যবস্থা করা হলো। সকালবেলা খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে, সবাই বসেছে খাবার জন্য। আমাদেরকে খাবার দেওয়া হয়েছে, খিচুড়ি দেওয়া হয়েছে, খিচুড়ির সাথে মুরগি ছিল, আর পানি দেওয়া হয়েছে, আর একটা কোক দেওয়া হয়েছে। খাবার দাওয়া শেষ করে আমাদের উদ্দেশ্য ছিল আমাদেরকে প্রজেক্টে নিয়ে যাওয়া হবে। এখানে সবাইকে ভ্যানে উঠানো হলো,
আসলে আমাদের ওইদিকে রিক্সা চলাচল করে, কিন্তু এইদিকে দেখছি সবাই ভ্যানে যাতায়াত করে। তো সবাইকে ভ্যানে তুলে দেওয়া হয়েছে, প্রায় অনেকগুলো ভ্যান লাগছে, যে যার মতো করে সবাই ভ্যানে উঠে বসেছে যাওয়ার জন্য। আমাদেরকে নেওয়া হবে। সরি ভাই, সরি। আমরা যাচ্ছি হুজুরের অ্যাগ্রো ফার্ম প্রজেক্ট, তুলাতুলি জায়গার নাম, ওই তুলাতুলির উদ্দেশ্যে রওনা দিয়েছি। গাইস, আমরা চলে এসেছি এখন যেখানে মূলত অনুষ্ঠান শুরু হবে। ইসলাম ভালো আছেন? এই যে চলে এসেছি এখানে মূলত 313 এগ্রি ফার্মের মেজবা হুজুরের যে প্রজেক্ট, এই প্রজেক্টে আমরা চলে এসেছি। এখানে আজকে যে অনুষ্ঠানটা হবে, অনেকগুলো খেলাধুলা হবে, অনেকগুলো ক্রিকেট, ফুটবল, তারপরে এই গুপ্তধন খোঁজা, কুইজ, ইসলামিক কুইজ, গজল প্রতিযোগিতা, তারপর হাঁড়ি ভাঙ্গা, অনেকগুলো খেলার ইভেন্ট হয়েছে। আমি একটাতে নাম দিয়েছি, তাদেরকে ঘুরাই দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ আমি দুইটার মধ্যে ভালো নাম আছে, দিয়েছি। দুইটার ভিতরে নাম দিয়েছে, মাশাআল্লাহ। আশা করি ভালো প্রাইজ পাবেন, ফার্স্ট উইনার হবে ইনশাআল্লাহ, দোয়া করি। ভালো একটা পুকুর আছে এখানে, অবশ্য সুন্দর আছে। এই যে ফার্মটা দেখতে পাচ্ছেন, এটা মেজবা হুজুরের বিভিন্ন সবজির খামার। অনেকগুলো প্রজেক্ট আছে ওনার, অ্যাগ্রো ফার্ম আছে, তারপরে 313 প্রজেক্ট প্রপার্টিস আছে, অনেক কিছুই আছে। সবকিছু ঘুরিয়ে দেখাচ্ছি। ভেড়া আছে, এই যে ভেড়াগুলা সুন্দর ঘাস খাচ্ছে। ওইদিকে হাঁস আছে? হ্যাঁ, হাঁসও আছে ওখানে। ও, ওইদিকে যাবো। প্রজেক্ট এই যে এখানে মাছ, হাঁস, এখানে মাছও আছে না, হাঁসও আছে না? মাছ আর হাঁস একসাথে, ভালো। শুধু এখানে মুরগির খামার আছে নাকি? এটা নাকি হাঁসের জন্য, হাঁসের জন্যই, এটা হচ্ছে হাঁসের জন্য। আর নিচে হলো মাছ, হাঁস মাছ একসাথে, সুন্দর কম্বিনেশন। কি অবস্থা? তোর নাম কি? নাম কি? আব্দুল্লাহ, ও, কোথা থেকে এসছো? ঢাকা থেকে। ঢাকা থেকে? কোন জায়গায় থাকো? ঢাকা বসুন্ধরা। বসুন্ধরা। কেমন লাগতেছে সেখানে? ভালো লাগতেছে? জোরে বলো। ভালো লাগতেছে। এই 2 বছর আগে কি ছিল না, কি ছিল আগে আমরা যখন আসলে প্রথম কি ওই দেখছিলাম? ওই সামনে ওখানে শুধু গরু খামার ছিল একটা ছোটখাটো, হ্যাঁ কিছুদিন চালায় নাই, পরে বন্ধ করে রাখছে, পরে এখন আবার এটাকে রিইনভেস্ট করে আবার এটাকে সাজাইছে এখন সুন্দর। আগে কি হাঁসের খামার ছিল না? এখানে কিছু ছিল না, হাঁসের খামার তো আমাদের এগ্রো থেকে এখানে নিয়ে আসছে। এগুলোতে এখনো আছে। ওইটা না, ওইটা শুরু করা, ওইটা দিয়েই এখানে পরে আবার শুরু করছে। আপনি কি কতটা ইয়েতে ইনভেস্ট করছেন? আমি 313 এগ্রো ফার্মে শুধু। একটা ইনভেস্ট কয়জন আসছেন আপনারা? আমি আর নাতি আসছি, নাতি। ভালো লাগতেছে তো নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এটাতে কেবি করবে। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? কেমন লাগতেছে হুজুর? আমরা অনেকদিন পর আসছি, আমি প্রথম আসছি যদি। ও মাশাআল্লাহ, খুব ভালো। আমাদের বছরে একটা দিন 313 কোম্পানি সবাই যখন এক জায়গায় হয়, খুব আপন লাগে, দিনটাকে নিজের মনে হয়। মানে একেবারে নিজের দিনগুলো, যেভাবে আনন্দের দিনগুলো সারা রাত জেগে পরিশ্রম করে উপভোগ করে, প্রতি বছর মিলন মেলার এই সময় রাতে ঘুমায় না, আজও রাতে সারা রাত ঘুমাই নেই। শুধু আমি না, আমাদের কোম্পানির সব স্টাফ প্রচুর পরিশ্রম করেছে, এবং এই পরিশ্রমের ফসল শুধু আপনাদের খেদমত করা। আলহামদুলিল্লাহ। যারা নতুন ইনভেস্টর হতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? যারা আগ্রহী, নতুন কিছু বলার নাই, আস্থা বিশ্বাস থাকলে করবেন। নিজের শ্রমের টাকা আবেগে দেবেন না, যে হুজুরের আশেপাশে এত মানুষ খালি ছবি তুলতেছে, মনে হয় হুজুর জানি কি, এইসব চিন্তা করে নিজের শ্রমের টাকা দেবেন না। বুঝবেন, ভাববেন, প্রয়োজনে আসবেন, দেখবেন, এরপরে শুধু আমার এখানে না, যে কোনো জায়গায় টাকা দেবেন। আর মাধ্যম কারো হাতে টাকা দেবেন না, যে কারো কাছে অফিসে কিংবা আমাদের কোম্পানির অ্যাকাউন্ট অথবা আমার অ্যাকাউন্ট, যেই অ্যাকাউন্টে আমার নাম আছে হাবিবুর রহমান মিসবাহ, অথবা 313 প্রপার্টিজ অথবা লিভাস কর্পোরেশন লিমিটেড, এই নামগুলো ছাড়া অন্য আদার্স কোনো নামে ব্যাংকে যদি টাকা দেওয়া হয়, সেক্ষেত্রে কি কোনো রিসিট বা ডকুমেন্ট? সবকিছু। যাইতেছি এখন। ওখান থেকে খেলাধুলার অনুষ্ঠান দেরি হচ্ছে বিদায়, যেহেতু অনেক কাজ আছে, স্টেজ সাজাচ্ছে, অনেক আয়োজনের একটা বিষয় আছে। আমরা এই ফাঁকে দিয়ে ভাবলাম যে আমরা কুয়াকাটা নদীর পাড় থেকে ঘুরে আসি, এই যে আমরা চলে আসলাম কুয়াকাটা নদীর পাড়ে। ফাইনালি আমরা চলে এসেছি। এই জায়গায় সুস থাকতো, টিপ দেওয়ার আঙ্গুলের নিচে। চলে এসেছি আমরা। ওয়াও, অসাধারণ।
এই বাটার সময় কিন্তু পানি, জোয়ার সময় পানি এখানে আসে। এখানে আসে এই যে এখানে জোয়ার সময় একটু করে আবার জোয়ার হইব। মানুষ তো আছে, খারাপ না। এই হচ্ছে সৌন্দর্য, বুঝছেন? ইয়ে তো এরকম আছে, এটাই হচ্ছে সমুদ্র। আলোকজনক। দেখছো আব্বু, আপনি সন্ধ্যার সময় পাইতেন না, বুঝছেন? না না, এর লিগে আপনি অন্ধকারে যেত এর লিগে আপনি না। ভালো হয়েছে, আমি তখন আর পানিতে আমার ইচ্ছে থাকতো না। দেখা যাক, এই ভিডিও সময় পাইতেন না, এর লিগে আপনি নদীর ঢেউগুলো আসতেছে, খোলা পানি তো সে ঝাপাঝাপি করতেছে। তো কিছুক্ষণ দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে প্লেসটা আসলেই সুন্দর, তবে পরিবেশ এখানে যদি আপনি রাত্রে আসেন তাহলে কিছু নিয়ে আসছে, দেখতে পারবেন না, কারণ অন্ধকার হয়ে যাবে। তবে রাত্রে একটা সুন্দর, দিনে আরেকটা সুন্দর। তো আমি ভাবতেছিলাম যে একটু পানিতে নামবো, ওইদিকে খুব ঠান্ডা লাগতেছিল, দেখি নামা যায় কিনা। ব্যাগ দেখো, ব্যাগটা দেখো, ব্যাগটা নিয়ে যাবে। ও মা, কি ঠান্ডা, কনকনে পানি, এত ঠান্ডা। যেহেতু শীতকাল, খুব ঠান্ডা লাগতেছিল, তারপরেও সবাইকে বোঝানোর জন্য একটু হাসাহাসি করতেছিলাম যে না, আমার কোনো শীত লাগতেছিল না, কিন্তু আসলে খুব শীত লাগতেছিল। তো এখানের পানিটা স্বচ্ছ না। আমি যতদূর জানি কক্সবাজারের যে পানিগুলো অনেক স্বচ্ছ পানি, এখানে অনেক গোলা পানি, পানিতে অনেক বালু। তো একটু নাচানাচি করলাম, কুদাকুদি করলাম, আর কয়েকটা ছবি তুললাম। বেশিক্ষণ পানিতে থাকতে পারে নাই, উঠে গেছি, কারণ ঠান্ডা লেগে যাবে আবার। এই যে ভিউ আসতেছে না, এই করে দিলে সেই খাবে সেই। ওখান থেকে চলে এসেছি, এসে দেখি অলরেডি খেলাধুলা শুরু হয়ে গেছে। ক্রিকেট খেলা হচ্ছিল প্রথমে, ক্রিকেট ম্যাচ দিয়ে মূলত খেলাধুলার ইভেন্টের শুরু। এখানে ধারাভাষ্য দিচ্ছিলেন স্বয়ং মুফতি হাবিবুর রহমান মেজবাহ হুজুর নিজেই, এবং উনিও ম্যানেজমেন্ট একাদশের হয়ে এই খেলায় অংশগ্রহণ করে। এখানে টোটাল 4টা টিম করা হয়েছে, ও 4টা টিম থেকে একটা টিম চ্যাম্পিয়ন করা হয়েছে। তো অনেকক্ষণ দাঁড়াদাঁড়িয়ে কিছুক্ষণ খেলা দেখলাম, মোটামুটি ভালোই, সবাই আনন্দ করতেছিল। এবং ম্যানেজমেন্ট একাদশ 313 কোম্পানির ম্যানেজমেন্ট একাদশ এখন নামবে, এবং লিবাস ধারাভাষ্যে আমি এমআর নোমানকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। না, আমরা দেখতে পাচ্ছি ব্যাটিং এ নেমে গেছেন ম্যানেজমেন্ট একাদশ। আমরা দেখবো বোলিং হাত ঘুরিয়ে মারছেন বোলার, দেখা যাক ব্যাটসম্যান কি করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি আবার ম্যানেজমেন্ট একাদশ হয়ে মাঠে নামছেন মুফতি হাবিবুর রহমান মেজবাহ। উনি এখন নিজে ব্যাটিং করবেন, তবে আমি ভাবতে পারিনি যে উনি এত ভালো ব্যাটিং করতে পারেন। প্রথম দিয়ে একটি বল খারাপ করলে উনি কয়েকটা ছক্কা মেরে ম্যাচ জিতিয়েছেন। দেখতে থাকুন পুরো ভিডিও। কিন্তু হলো না, কিন্তু হলো না। জয় বাংলা, ঐশ্বরিত দুঃখিত প্রিয় দর্শক, হুজুর ছক্কা মেরে দিয়েছেন, সবাই অত্যন্ত খুশি, হাততালি দিয়ে হুজুর অভিবাদন জানাচ্ছেন। হুজুর এবার বোলিং এ চলে এসেছে, ব্যাটিং করার পরে উনি এখন বোলিং এ এসেছে। বোলিং এ যদিও উনি দাঁড়ায় দাঁড়িয়ে হাত ভাঙ্গি বোলিং করতেছিল, তো যদি এভাবে বল করে উনি একটা উইকেট ফেরিয়েছেন। দেখা যাক আমাদের মুস্তাফিজুর রহমান কি করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি এবারে হয়ে গেল ছক্কা। কি হয়েছে, কি হয়েছে? ক্রিকেট খেলা শেষ হয়ে শুরু হয় হাঁড়িভাঙা খেলা। এখানে আমি নাম দেওয়া হয়, আমার চোখ বেঁধে দেওয়া হয়। হাঁড়ি ভাঙার জন্য প্রথম প্রতিযোগী হিসাবে আমি যাচ্ছিলাম, যদি আমি হাঁড়িটা ভাঙতে পারি নাই। ভাবসাব কিন্তু ভালো না। এই জায়গা আপনারা ঢুকতে চেয়ার আপনারা কেন বারবার বলি না, যেখানে কেউ থাকতে পারবে না, মনে হয় ভেঙে ফেলবো দিছে কাম, কিন্তু কিন্তু হলো না। এখানে একজন লোক থাকবে না, আমাদের কেউ নেই এই জায়গায়। হ্যাঁ, দ্বিতীয়জন পাঠান। খেলা হবে, হবে খেলা, কিন্তু
বড়ই আফসোস। আসলে সবগুলো খেলা আছে, হাড়িভাঙ্গা খেলার ইভেন্টটা সবচেয়ে বেশি মজার হয়েছে। 29 জন প্রতিযোগিতার মধ্যে একজন শুধু ভাঙতে পারছে, আর কেউ ভাঙতে পারে না হাড়িভাঙ্গা খেলাটা। এই খেলাটা আসলে অনেক মানুষকে আনন্দ করছে, সবাই একটু হাসাহাসি করতেছিল। খুবই সুন্দর একটা আয়োজন ছিল হাড়িভাঙ্গা খেলাটা। মাত্র কয়েক কথা বলছেন মিয়া, জোর দেন আরো সামনে যান, মুরব্বীদের কথা মানেন, মানেন। বাম দিকে, বাম দিকে, সামনে। ভাই একজন অন্তত ইজ্জতটা রাখেন, বাড়ি মারলে আপনি ঠকবেন, আপনার মাথা ফাটবে। বাড়ি মারিন না, মারিন না, বাড়ি বাড়ি মারিন না, এখন মারতে পারেন না। হাঁটু, হ্যাঁ হাঁটু, হ্যাঁ হ্যাঁ। কামলা থেকে মেঘনা, মেঘনা থেকে যমুনা, আরো আরো হয়ে গেছে কাম। কিন্তু কিন্তু আসেন আসেন, হবে এবার, দেখা যাক এবার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে। আর একটু সামনে আসতে হবে। এবার আমরা বিজয় পেয়ে যাচ্ছি, কিন্তু না, আবারও ভ্রষ্ট হলো। এখানে লাল সাদা কুকুর এগিয়ে যাচ্ছেন সরকারি সাহেব, জায়গা মতো আফসোস করতে হবে তাকে। দেখা যাক কার ঘরে গেছে। আমাদের আসলে একমাত্র যে ভাইটি আসছে উনি এই হাঁড়িটা ভাঙতে পারছে, আর কেউ ভাঙতে পারে নাই। এই জন্য সবাই ওনাকে নিয়ে অনেক আনন্দ উল্লাস করতেছিল। উনি বিজয় একমাত্র হাঁড়ি ভাঙ্গার। আমাদের একজন বিজয়ী পেয়ে গেলাম। দেখা যাক পরবর্তীতে নতুন হাড়ি বসবে, এই হাড়ি সরে যাবে। দেখা যাক। হাঁড়ি খেলা শেষে শুরু হয়ে গেছে তৈলাক্ত কলা গাছে বেয়ে ওঠার প্রতিযোগিতা। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে একজন শিল্পী ভাই আছে, যিনি কাউয়া কাদের যে পালিয়ে গেছে, কাউয়া কাদের একটি গান গাইছিল, ভাইরাল হয়েছিল, ভাইরাল শিল্পী মাহফুজুর রহমান মারুফ ভাই। উনিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং চেষ্টা করে কলা গাছে ওঠার জন্য। মারুফ বনাম রাসেল বনাম কলা গাছ বাড়া, তেলের কলা গাছ। ছেলে যাবে না, 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 ছেলে যাবে না। এদিক থেকে ডাক পৌঁছতে পারে। দেখা যাক, কিন্তু মারুফ দেখা যাক, কিন্তু ওই কিনারায় পাচ্ছেন না। আসলে কলা গাছটা অনেক পিচ্ছিল ছিল, কলা গাছে তৈল মাখানো হয়েছে এবং শরীরেও তৈল মাখানো হয়েছে। এই জন্য অনেকেই চেষ্টা করছে উঠার জন্য। অনেক চেষ্টা করার পরেও অনেকে চেষ্টা চালিয়ে যেতেছিল, কিন্তু কেউ উঠতে পারতেছিল না। চেষ্টা করছেন, প্রাণ প্রাণ চেষ্টা করছেন। কলা গাছগুলো এতটাই পিচ্ছিল ছিল, আসলে এই খেলার বিজয় পাওয়া যায়নি, কেউ উঠতেই পারে নাই। তৈলাক্ত কলা গাছ বেয়ে ওঠার খেলা শেষ হওয়ার পর আমাদেরকে নিয়ে এসেছে হুজুরের অ্যাগ্রো ফার্মে, 313 অ্যাগ্রো ফার্মে। এটা একটা প্রত্যন্ত অঞ্চল, গ্রামের ভিতরে নিয়ে এসেছে বাসে এসে। তারপর আমরা ভ্যানে করে ভিতরে যাচ্ছিলাম। তো এই গ্রামটা আসলে খুবই নিরিবিলি। আমাদের গ্রামগুলোতে সাধারণত আমরা দেখি রাস্তার পাশে দুপাশে অনেক দোকানপাট থাকে, কিন্তু এই এলাকায় দেখলাম যে দোকানপাট খুবই কম। এবং পাশে যে বাড়িগুলো আছে, এই বাড়িগুলা দোতলা বাড়ি, টিনের ঘর, দোতলা করে বানানো হয়েছে। তখন প্রায় 3টা বেজে যাচ্ছিল। দুপুরে খাবার পরিবেশন করা হয়েছে হুজুরের অ্যাগ্রো ফার্মের ভিতরেই। হুজুরের পুকুরের যে মাছ চাষ, প্রজেক্টে যে মাছগুলো চাষ করে, সেই মাছ ভাজা এবং গরুর মাংস, সাথে ডাল ছিল। মোটামুটি সবাই ভালোভাবে খেয়েছে, খাবারটা অত্যন্ত ভালো হয়েছে। দুপুরে খাবার শেষ করে সবাই বাসে করে আবার চলে এসেছে, সরাসরি কুয়াকাটা নদীর পাড়ে চলে এসেছে। ঘোরার জন্য সময় দেওয়া হয়েছিল, যদি আমরা পার্সোনালি আগে একবার ঘুরে গেছি। তারপর এখানে এসে আমরা দেখলাম শুটকি বাজারে ঢুকলাম, আরো বিভিন্ন জিনিসগুলো দেখতে থাকলাম। চিংড়ি, শুটকি, বড় বড় শুটকি। এখানে যে শুটকিগুলো পাওয়া যাচ্ছিল, শুটকিগুলোর দাম অত্যন্ত বেশি। আমি শুটকি কিনতে চাইও কিনি নাই। তারপর এখানে পাশে দেখলাম আচারের দোকানগুলা। এখানে বিভিন্ন ধরনের আচার পাওয়া যায়।
অনেকেই কিনতেছিল, আবার অনেকেই দেখে কানের দুল। তার পাশে এখানে বিভিন্ন পাথরের মালা, ব্রেসলাইট, তারপর বিভিন্ন কানের মেয়েদের কানের দুল, বিভিন্ন জিনিস বিক্রি করতেছিল। অনেক ভালোই অনেকে কিনতেছিল, আমিও কিছু কিনলাম। এখানে কুয়াকাটা সাগরের পাড়ে রাতে গেলে এগুলা চা পাওয়া যায়, ঘটিতে করে চা বিক্রি করা হয় প্রতি কাপ 30 টাকা করে। তো অনেক মানুষ দেখলাম খাচ্ছিল। ওখান থেকে চলে এসেছি আমরা বারবিকিউ খাওয়ার জন্য। এখানে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ, কাঁকড়া এবং অক্টোপাস এগুলা বিক্রি করা হয় ভেজে। বারবিকিউ করে অনেকেই দূর দূরান্ত থেকে আসে শুধু কুয়াকাটা বারবিকিউ খাওয়ার জন্য। তো আমাদের উদ্দেশ্য ছিল আমরা বারবিকিউ খাবো, কিন্তু আমরা কি খাবো বুঝে উঠতেছিলাম না। পরে আমার ভাই রুবেল ভাই বললো যে আমরা রূপচাঁদা মাছ খাবো, রূপচাঁদা মাছের বারবিকিউ খাবো। তো আমরা রূপচাঁদার অর্ডার দিলাম। আমরা অর্ডার দিয়ে বসে আছিলাম, আমাদের জন্য মাছ তৈরি হইতেছিল। বারবিকিউটা আমি প্রথমবার মধ্যে খেয়েছি, আমার কাছে অসাধারণ টেস্ট লেগেছে। বারবিকিউ খাওয়া শেষ করে আমরা সোজা চলে এসেছি আমাদের যেখানে অনুষ্ঠান হচ্ছিল সেখানে। এসে দেখে আমাদের ইসলামিক সঙ্গীত শুরু হয়ে গেছে, প্রোগ্রাম অলরেডি চলতেছিল। ভাইরাল শিল্পী মাহফুজুর রহমান ভাই শেখ হাসিনাকে নিয়ে আরেকটি গান পরিবেশন করে। এখানে সবাই অনেক আনন্দিত হয় এবং গানটি উপভোগ করে। বাইরে বৃষ্টি হচ্ছিল, তাই বাইরের প্রোগ্রাম তাড়াতাড়ি শেষ করে হুজুরের মাদ্রাসায় চলে এসেছে। এখানে বাকি খেলাগুলো অনুষ্ঠিত হতে যাচ্ছিল। তার প্রথম খেলায় দেওয়া শুরু হয়েছিল শক্তি খেলা দিয়ে। আসলে মাদ্রাসা ফ্লোর টাইলসের কারণে এখানে খেলাটা আসলে দিয়ে সবাই কেউ সুবিধা করতে পারতেছিল না। যদি খেলাটা মাঠে হতো তাহলে আরও অনেক সুন্দর হতো, সবাই উপভোগ করতে পারতো। তারপরে অনেক ভালো হয়েছে, অনেক সবাই হাসাহাসি করছে, সবার কাছেই ভালো লেগেছে। শক্তি খেলা শেষ করার পরে এখানে আরেকটি খেলা শুরু হয়েছে, সেটা হচ্ছে গুপ্তধন খোঁজা। অর্থাৎ আটার ভিতরে চকলেট লুকিয়ে রাখবে, মুখ দিয়ে হাত বাইরে রেখে চকলেটটা খুঁজে বের করতে হবে। তো 4টা আটার স্তূপ থেকে এখানে 2টার ভিতরে চকলেট দেওয়া আছে, বাকি 2টাতে নেই। এখান থেকে খুঁজে বের করতে হবে কোনটাতে আছে। খেলাটা আসলে অনেক মজা ছিল, সবার মুখে আটা লেগে যাচ্ছিল, এখন সবাই হাসাহাসি করতেছিল, খুবই সবাই আনন্দ উপভোগ করছে। দেখা যাক আমরা বিজয়ী হয়ে গেলাম। ছেলে খুব খুশি, ছেলে বলতে গুপ্তধন খোঁজা খেলা শেষ হওয়ার পরে আবার একবার শুরু করতেছিল হাঁড়িভাঙ্গা খেলা। যেহেতু হাঁড়িভাঙ্গাতে মাত্র একজন বিজয় পাওয়া গেছে, এই জন্য আবার শুরু করতেছিল। তো আমিও প্রথম প্রতিযোগী হিসেবে আমি আবারও এই খেলা অংশগ্রহণ করি, কিন্তু আমি দ্বিতীয়বারের মতো ভাঙতে পারি নাই। আসলে এই দ্বিতীয়বার যারা দিছে এখান থেকে কেউ ভাঙতে পারে নাই, ওই টোটাল একজনই বিজয় ছিল।
কেউ যখন হাড়ি ভাঙায় খেলা ভাঙতে পারতেছে না, তখন আমরা হুজুর সবাই অনুরোধ করলে হুজুরকে নিজে গিয়ে চোখ বেঁধে দেওয়ার জন্য, হুজুরকে ভাঙার জন্য। কিন্তু হুজুর আশ্চর্যজনকভাবে হুজুর হাঁড়িটা ভেঙে ফেলেছে এবং সবাই হুজুরকে নিয়ে অনেক আনন্দ উল্লাস করতেছিল। এসব খেলায় যারা বিজয় হয়েছে, যিনি প্রথম স্থান অধিকার করেছেন তিনি পেয়েছেন উমরা হজ পালনের টিকিট, এবং যিনি দ্বিতীয় হয়েছেন তেনাকে দিয়েছে কক্সবাজার ট্যুরের টিকিট ফ্যামিলি সহকারে। এইভাবে সবাই খেলা শেষ করে তারপরে যে যার ব্যাগ গুছিয়ে আমরা রাতের 1টা দিয়ে আবার বাসে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম।